সম্মুখে উপবিষ্ট সুধীমণ্ডলী, অভিভাবক মণ্ডলী ও আজকের কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা, সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য রাখতে চাই। আমি অত্যন্ত গর্বিত একজন মুক্তিযোদ্ধা হিসেবে, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি শত শত মুক্তিযোদ্ধার সাথে 9 মাস রণাঙ্গনে থেকে আপনাদের জন্য আমরা একটা পতাকা এনেছি। আপনারা যারা আমার সম্মুখে বসে আছেন, ছোট শিশুরা, আপনাদের জন্য আমরা একটা নতুন দেশ এনেছি। আমরা আপনাদের জন্য একটা জাতি এনেছি। আমরা এনেছি বাংলাদেশ, আমরা একটা জাতি এনেছি বাংলাদেশি। আজ বাংলাদেশি হিসেবে আমরা এই দেশকে ভালোবাসবো, দেশকে সম্মুখের দিকে এগিয়ে নেব। দেশপ্রেমী হবে আমাদের সব চেতনা, ঐক্যের চেতনা এবং এই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার চেতনা। সুধীমণ্ডলী, আমি এসেছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার মুক্তিযুদ্ধের গল্প শোনানোর জন্য। তাই আমি মনে করি যে আমার প্রসঙ্গেই আমি থাকি। 1971 সালে আমার বয়স মাত্র 18। আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলাম। যখন আমি স্বাধীনতার ডাক শুনি, ইথারে 27শে মার্চ তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণার ডাক শোনার পর আমি আর ঘরে বসে থাকতে পারি নাই। আমি এপ্রিলের প্রথম সপ্তাহে ঘর ছেড়ে অনেক বন্ধু বান্ধব নিয়ে আমি মেজর জিয়ার পিছু পিছু এই মহালছড়ি, খাগড়াছড়ি হয়ে আমি রামগড় পৌঁছেছি। এবং এপ্রিলে যে ঘর ছেড়েছি, আমি 17ই ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেই তবে আমি ঘরে এসেছি। অনেক অভিযান আছে আমার, অনেক, একা, দুজনে, একটা বিশাল গ্রুপে। তো এত অভিযানের কথা আমি শেষ করতে পারবো না, এত অভিজ্ঞতার কথা বলে আমি শেষ করতে পারবো না। আজকে তাই তোমাদের জন্য, ছোট্ট শিশুদের জন্য রাঙামাটির পতন কীভাবে হয়েছে, আমি 17ই ডিসেম্বর কি করে রাঙামাটিতে প্রবেশ করেছি, এই ছোট্ট গল্পটা বলেই আমার বক্তব্য শেষ করব। নভেম্বরের শেষার্ধে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের হাতে 71-এর না ছিল কোনো ঘড়ি, না ছিল কোনো ক্যালেন্ডার, না ছিল কোনো দিন তারিখের কোনো জ্ঞান। আমরা কিছুই জানতাম না কি হচ্ছে, কত তারিখ। আমরা শুধু চলছি আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ, আমাদের বাংলাদেশ দখলের উদ্দেশ্যে। নভেম্বরের শেষার্ধেই আমি পার্বত্য চট্টগ্রামের, এ প্রসঙ্গে একটু বলে রাখি, আমার ট্রেনিং শেষে আমি প্রথমে ছিলাম সেক্টর 1-এ হরিণা ক্যাম্পে। পরবর্তীতে ট্রেনিং শেষে আমাকে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধে সহায়ক একটা ভূমিতে পাঠানোর জন্য আমাকে পাঠানো হয় মিজোরামের দেমাগিরি নামক স্থানে। এটা থেগামুখের জাস্ট উল্টো দিকেই অবস্থিত। তখনকার দিনের একটা ছোট্ট একটা শহরও না, এটা গ্রাম বলা যায়, যদিও ওখানে ভারতীয় সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। তো আমার হেডকোয়ার্টার ছিল ওখানেই, দেমাগিরি। এবং নভেম্বরে যখন আমরা প্রবেশ করি ছোট হরিণা জয় করে, আমি তখন যক্ষাবাজারের যুদ্ধে ব্যস্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হঠাৎ দেমাগিরি থেকে খবর আসলো একটা বিশেষ মিশনে আমাকে পাঠানো হবে, আমাকে যাতে দেমাগিরি ফেরত যেতে হয়। সাথে সাথে আমাকে হেলিকপ্টারে করে আমাকে দেমাগিরি নিয়ে আসা হলো। দেমাগিরিতে আমি আসলাম সম্ভবত 11 তারিখ। 11 তারিখে এসে দেখলাম
একটা মিশন রেডি, সেটা হচ্ছে ক্যাপচার রাঙ্গামাটি দখলের মিশন। এবং এখানে মিত্র বাহিনীর ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি সৈনিকের সাথে দুজন মুক্তিবাহিনীর সদস্যকে আমাদেরকে তাদের সাথে অ্যাটাচ করা হলো, তাদের সাথে নিযুক্তি দেওয়া হলো। 1 নম্বর আমি, 2 নম্বর আমার সহযোদ্ধা শামসুদ্দিন রাঙ্গামাটির ছেলে, আমার থেকে 3-4 বছরের সিনিয়র। উনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, উনি এখনো বেঁচে আছেন, উনি ঢাকায় বসবাস করেন। যাই হোক, উনি ছিলেন সেদিনের আমার সহযোদ্ধা। আমরা 15 তারিখ ভোর সকালে আমাদেরকে বলা হলো ভোর সকালে হেলিপ্যাডে উপস্থিত থাকতে, আমাদের অস্ত্র গোলা বারুদ সহকারে। আমরা 15 তারিখ দেমাগরি হেলিপ্যাডে উপস্থিত হলাম। সেই সাথে ভারতীয় বাহিনীর এক কোম্পানি সৈন্য, যার অধিনায়ক ছিলেন মেজর সুরি। এখানে একটু বলা প্রাসঙ্গিক যে তার আগের দিন অপারেশনস রুমে আমাদেরকে ব্রিফিং করা হলো, আমাদেরকে কোথায় নামতে হবে। আমাদেরকে বলা বাহুল্য আমাদেরকে হেলিকপ্টারে অবতরণ করানো হবে এবং আমাদের কোথায় কি দায়িত্ব হবে, কিভাবে আমরা রাঙ্গামাটি দখল করব, তার একটা বর্ণনা আমাদের সেখানকার কমান্ডার জেনারেল সুজন সিং ওবন উনি বিধৃত করলেন সম্পূর্ণরূপে। আমরা শুনলাম এবং তারপর দিন আমাদের কম্পোজিট রেশন, গোলা বারুদ, অস্ত্র, এবং আমার অস্ত্র ছিল গত 9 মাসেই 7.62 SLR ভারতীয় তৈরি একটা সেলফ লোডিং রাইফেল, যেটা সেমি অটোমেটিক। আমি আর শামসুদ্দিন প্রথম 2টো হেলিকপ্টার ছিল, প্রথম সটি যেখানে কমান্ডিং অফিসার মেজর সুরি ছিলেন, সেখানে আমি এবং শামসুদ্দিন ব্যাটালিয়নের যে 2IC ওনার সাথে প্রথম 2টো হেলিকপ্টারে আমরা উঠে তখনকার দিনের পূর্ব পাকিস্তানের দিকে অগ্রসর হলাম রাঙ্গামাটি দখলের উদ্দেশ্যে। আমাদের অবতরণ স্থল হচ্ছে এখান থেকে 7 মাইল দূরে কুতুবছড়ি বলে একটা জায়গা আছে, যেটা আপনারা সকলেই চিনেন। ঢাকা খাগড়াছড়ির রাস্তায় হাতের বাঁ সাইডে, পশ্চিম সাইডে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে ক্যাংরাছড়ি। 71 সালে আজকের যে খাগড়াছড়ি রাঙ্গামাটি রাস্তা সেটা ছিল না। 71-এর যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে পাহাড়ের ভূমির উপর দিয়ে একটা কাউন্সিলের একটা মেঠো রাস্তা, যেটা দিয়ে অতি কষ্টে গাড়ি হয়তো আসা যাওয়া করতো মহালছড়ি পর্যন্ত। তো যাই হোক, আমরা সকাল 8টা নাগাদ আমাদের অবতরণ যখন শুরু হলো, পাকিস্তান আর্মি রাঙ্গামাটি শহর থেকে দেখতে পাচ্ছে যে 2টো হেলিকপ্টার যাচ্ছে আর আসছে, একটার পর একটা সটি আসতেছে, আমাদেরকে নাম মোটর ফায়ার। সে এক অকল্পনীয় এক দৃশ্য, বিশ্বাস করবেন না। বারুদের গন্ধ এবং অস্ত্রের গোলা বারুদের আওয়াজ যে কি আমেজ আনিয়ে দেয়, শত্রু হত্যা যে এত আনন্দময় হতে পারে, আমি তখন পুলকিত ছিলাম। এবং সেদিন যদি আমি আত্মহুতি দিতে পারতাম দেশের জন্য, আমি ধন্য হতাম। 15 তারিখ গেল, 16 তারিখ আসলো। 16 তারিখ তাদের আক্রমণের হার কিছুটা কম দেখা যাচ্ছে। আগের দিন যেভাবে ফায়ার প্রতিরোধ আসতেছিল, কিন্তু 16 তারিখে কিছুটা কম, এবং সন্ধ্যা নাগাদ দেখলাম আরো কমে আসতেছে। এবং তখনই বুঝলাম, আমাকে বললেন যে কোম্পানি কমান্ডার যে 16 তারিখ পাকিস্তান আর্মি ঢাকাতে আত্মসমর্পণ করেছে, এখনই আমাদের রাঙ্গামাটি আক্রমণ করতে হবে। আমরা সেদিন রাত্রে, সেটা হচ্ছে 16 তারিখ
গভীর রাত্রে 10টায় আমরা সেই কুতুবশরের আমাদের স্থান থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যখন পথিমধ্যে আমরা হঠাৎ এক বিশাল বিকট আওয়াজ শুনতে পেলাম। ডেমোলিশন করা হয়েছে মানিকছড়ির ব্রিজ, ওখানে এক্সপ্লোসিভ দিয়ে মানিকছড়ির ব্রিজ এটাকে ধ্বংস করা হয়েছে। ওরা সবাই চলে যাওয়ার পরে মানিকছড়ি ব্রিজ ধ্বংস করে ওরা চলে গেছে। যাই হোক, আমরা সেই অন্ধকারের মধ্যে আমরা যখন রাঙামাটি শহরে প্রবেশ করি, সব নীরবতা, কোনো মানুষ নেই। এবং যেহেতু আমি আর শামসুদ্দিন ওই কোম্পানির স্কাউট, আমরাই ছিলাম সরবরাহকে, আমরা দুজনেই স্কাউট হিসেবে পদব্রজে আমরা রাঙামাটিতে প্রবেশ করি। এবং ভোর সকাল হওয়ার সাথে সাথে আমরা দেখি শত্রুহীন রাঙামাটি শহর। মেজর সুরি আমাদেরকে বললেন, এখন আমরা রাঙামাটির ভিতরে যে শত্রু আছে তাদেরকে এখন নিধন করার প্রোগ্রাম, এটাকে বলে মপিং আপ অপারেশন, ক্লিন আপ অপারেশন। একটা অপারেশন শেষ হওয়ার পরে একটা কোনো এলাকায় যদি কোনো শত্রু থেকে থাকে তাদেরকে নিধন করার অপারেশন, সেটার জন্য সকাল থেকে শুরু হলো। এই সুযোগে আমি আর শামসুদ্দিন চলে গেলাম তৎকালীন জেলা প্রশাসকের অফিস, যেটা বর্তমানে চিটাং হিলফ্লেক্স ডেভেলপমেন্ট বোর্ডের অফিস। ওখানে গিয়ে তখন বাজে সকাল 9টা 10টা বাজে। আস্তে আস্তে দেখলাম মানুষ জড়ো হতে লাগলো, চাউর হয়ে গেল। মুক্তিযোদ্ধা হিসেবে মনীষ দেওয়ান, আমার ডাকনাম ছিল হচ্ছে বাচ্চু। আমি এখানে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ ছিলাম, বাচ্চু নামে পরিচিত ছিলাম। এবং একে একে মানুষ জড়ো হতে হতে পাহাড়ি বাঙালির সেই সমুদ্র হয়ে গেল। যদিও 71 সালে আজকের মতো জনসংখ্যা রাঙামাটিতে ছিল না, কয়েক হাজার হতে পারে। এবং এর মধ্যে আমরা জেলা প্রশাসকের একজন অফিসারকে আমরা পেলাম। তাকে বললাম, জেলা প্রশাসক কোথায়? উনি বললেন, জেলা প্রশাসক পলাতক। সম্ভবত জেলা প্রশাসক ছিলেন একজন উর্দু ভাষী পাকিস্তানি, যিনি পাকিস্তান সেনাবাহিনীর সাথেই রাঙামাটি ত্যাগ করেছেন। এই কর্মকর্তা, ওনার নাম আমার মনে নেই, আমি ভুলে গেছি। তিনি অনেক কষ্টে বাংলাদেশের মানচিত্র খচিত একটা ছোট্ট লাল সবুজের পতাকা নিয়ে আসলেন। আমরা বললাম, আমরা এটা আপনাদের সামনে আছে, এখানে উত্তোলন করব, আপনারা আসুন। সকলে সকলে সমবেত সেই জনসমুদ্রের মাঝে আমি আর শামসুদ্দিন এই পতাকা জেলা পরিষদের যে ফ্ল্যাগ স্ট্যান্ড আছে ওখানে উত্তোলন করলাম। এবং আমরা সবাই সমবেত স্বরে গান গাইলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরিশেষে তোমরা যারা কচি কাঁচা আছো, তোমাদের প্রতি একটা অনুরোধ, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশকে ভালোবাসতে হবে, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল থাকতে হবে। আপনাদের কর্মে, কাজে, লেখা পড়ায়, মনন চিন্তনে দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে। আমি আপনাদের প্রতি এই ছোট্ট উপদেশটুকু রেখে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।